তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শীতল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শীতল ভাঙা তারা কি ফিরিবে আর সুপ্রভাতে কত তরুণ গেছে আস্থা চলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে যারা সর্বগত তারা এখনো জানে স্বর্গের সে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতে মহাবীর ভালোবী যারা সর্বগত তারা এখনো জানে স্বর্গের সেই প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতে মহাবীর ভালোবী সেই মৃত্যুঞ্জয়ীতে চরণ চুমি জনধীর জাতির মুখে জাগালো আশা মৌলবলীর মুখে জাগালো ভাষা জনধীর জাতির মুখে জাগালো আশা মৌলবলীর মুখে জাগালো ভাষা আজ রক্ত কমলে গাথা মাল্যখানি বিজয় লক্ষ্মী দেবে তাদের বলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে। 1947 সাল 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করল। কত বীরের রক্ত স্রোত, কত মাতার অশ্রুর বিনিময়ে এই স্বাধীনতা আমরা লাভ করেছি। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, ফাঁসি লক্ষ্যে দাঁড়াইয়াছে তারা দিবে কোন বলিদান। আজ আমাদের নাট্যানুষ্ঠানের মাধ্যমে আমরা সেই মহান মানুষের স্মরণ করব। সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার রক্ত আমার ভাই। বিবেকানন্দের এই বাণী পরাধীন জড়তাগ্রস্ত ভারতীয় যুব সমাজের মধ্যে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বোধ জাগিয়ে তোলে, যা ছিল স্বদেশ প্রেমের মূল মন্ত্র এবং সক্রিয় জাতীয়তাবাদী আন্দোলনের প্রেরণা। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভুলিও না আমরা সকলেই জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত। এই মা হলেন দেশমাতা, সমস্ত ভারতবাসী তার প্রাণ। তিনি বিশ্বাস করতেন মানব সেবাই ঈশ্বর সেবা। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বান এসেছে মরা গাঙে, বান এসেছে মরা গাঙে, ফুটতে হবে না তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও। বান এসেছে মরা গাঙে, তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও। বান এসেছে মরা গাঙে, খুলতে হবে না তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও।
স্বাধীনতা আন্দোলনের সময় মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে, পরাধীনতার বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা জোগাতে এক কবি বাংলার গ্রামে গ্রামে গান গেয়ে বেড়াতেন। কাজী নজরুল ইসলাম তাকে উপাধি দেন চারণ কবি। যোগেশ্বর দে নামের এই কবি চারণ কবি মুকুন্দ দাস নামে পরিচিত। লর্ড কার্জনের বঙ্গভঙ্গের বিরুদ্ধে বয়কট ও স্বদেশী আন্দোলনকে সফল করার জন্য তিনি গেয়ে উঠলেন ছেড়ে দাও রেশমি চুড়ি বঙ্গনারী, প্রভু হাতে আর করুণা। ছেড়ে দাও রেশমি চুড়ি বঙ্গনারী, প্রভু হাতে আর করুণা। জাগো গো জননী ও ভগিনী, মোহের ঘুমে আর থেকো না। ছেড়ে দাও রেশমি চুড়ি। কাছের মায়াতে ভুলে শঙ্খ ফেলে কলঙ্ক হাতে করোনা। তোমরা যে গৃহ লক্ষ্মী ধর্ম সাক্ষী, জগৎ ভরে আছে জানা। চটকদার চটকদার কাঁচের মালা, ফুটের মালা। চটকদার চটকদার কাঁচের মালা, ফুটের মালা। তোমাদের অঙ্গে শোভে না। এরপর বলবো রবীন্দ্রনাথের কথা। স্বাধীনতা আন্দোলনে প্রত্যক্ষভাবে যোগদান না করলেও কবিতা, প্রবন্ধ ও সঙ্গীতের মাধ্যমে তিনি জাতিকে স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত করেছিলেন। 1905 সাল ভারতের তদানীন্তন বড়লাট লর্ড কার্জন বাংলা প্রদেশ টুকরো করেন। প্রতিবাদে সারা দেশ উত্তাল। রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসব করে হিন্দু মুসলমান সকলের হাতে রাখি বেঁধে দিয়ে গিয়ে উঠলেন वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। বিশ শতকের প্রথমার্ধে ভারতে ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে বাংলা। বারীন্দ্র ঘোষ, উল্লাসকর দত্তের মতো বিপ্লবীরা গড়ে তোলেন গুপ্ত সমিতি, যুগান্তর দল। এই দলের পক্ষ থেকে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকিকে বাংলা প্রেসিডেন্সির অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব দেওয়া হয়। প্রাণ ভয়ে কিংসফোর্ড বদলি হয়ে গেলেন মুজফ্ফরপুর। ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি পৌঁছলেন মুজফ্ফরপুরে। কিংসফোর্ডকে মারতেই হবে। আত্মহত্যা করেন এবং ক্ষুদিরাম ধরা পড়ে। বিচারে 11ই আগস্ট ক্ষুদিরামের ফাঁসি হয়। ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে পিছিয়ে ছিল না নারী সমাজ। আদর্শবোধ ও আত্মোৎসর্গের মাধ্যমে যেসব নারী ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে, তাদের মধ্যে অন্যতম হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। দীপালি সংঘের সদস্য প্রীতিলতা মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে সশস্ত্র বিপ্লবী কার্যকলাপে অংশগ্রহণ করেন। 1932 সালে সূর্য সেনের নির্দেশে প্রীতিলতা পুরুষের
ছদ্মবেশে কয়েকজন বিপ্লবীকে সঙ্গে নিয়ে চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ করে। এই ক্লাবের সাইনবোর্ডে লেখা ছিল কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। সংঘর্ষের সময় প্রীতিলতা গুলিবিদ্ধ হন। পুলিশের হাতে ধরা পড়ার আগে পটাশিয়াম সায়ানাইড খেয়ে তিনি আত্মহত্যা করেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম নারী শহীদ হিসাবে প্রীতিলতার নাম অমর হয়ে থাকে। 1920 সাল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায়। শুরু হয় গান্ধী যুগ। মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রতিষ্ঠিত হন। তার নেতৃত্বে সংগঠিত হয় অহিংস অসহযোগ আন্দোলন। এই আন্দোলনের কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল চরকা ও খাদির প্রচলন। গান্ধীজি জনগণকে পূর্ণ অহিংসা ও সত্যের পথ অনুসরণের নির্দেশ দেন, যা অহিংস সত্যাগ্রহ নামে পরিচিত। এরপর তিনি আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। 1930 সালের 12 মার্চ 78 জন অনুগামী নিয়ে সবরমতী আশ্রম থেকে গান্ধীজি গুজরাটের সমুদ্র উপকূলে ডান্ডি নামক স্থানে পদযাত্রা করেন, যা ডান্ডি অভিযান নামে পরিচিত। लाठी पकड़े चलते थे वो शान से, साजन कांपे थर 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 सुनकर उनका नाम रे। पर था उनका छोटा सा और सरपट उनकी चाल रे, दुबले से पतले से थे वो चलते सिंगार रे। 6 এপ্রিল সমুদ্র উপকূলে পৌঁছে প্রকাশ্যে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করে শুরু হয় ভারতব্যাপী আইন অমান্য আন্দোলন। 1942 সালে গান্ধীজির ডাকে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন। সারা দেশ উত্তাল হয়ে ওঠে। এই ডাকে উদ্বুদ্ধ হয়ে মেদিনীপুরে 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা তমলুক থানা অভিযানে নেতৃত্ব দেন। তখন তার হাতে ধরা ছিল ত্রিবর্ণরঞ্জিত পতাকা। গান্ধীর মতাদর্শের অনুগামী হওয়ায় তাকে গান্ধী বুড়ি বলে ডাকা হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বীর দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসু যে অসামান্য অবদান রেখেছেন তার তুলনা বিশ্ব ইতিহাসে বিরল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বৈদেশিক শক্তির সাহায্যে ভারতের স্বাধীনতা অর্জনের পরিকল্পনা করেন তিনি। জাপানের মাটিতে দাসবিহারী বসুর গড়ে তোলা আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হয়ে ওঠেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বাহিনীকে কয়েকটি ব্রিগেডে ভাগ করেন: গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড, নেহেরু ব্রিগেড, ঝাঁসি রানী ব্রিগেড। দেশবাসীর উদ্দেশ্যে উদাত্ত কণ্ঠে তিনি বলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দেশপ্রেমের নতুন বীজ মন্ত্র দান করলেন। জয় হিন্দ। তিনি ঘোষণা করলেন, দিল্লি চলো। শুরু হলো ভারত অভিযান। ये
ये जिंदगी है कौन की मौत पे जाएगा। বিভিন্ন কারণে আজাদহিন্দ বাহিনী ব্যর্থ হয়। নেতাজি ও তার বাহিনী অদম্য মনোবল, আত্মত্যাগ ও প্রবল শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যর্থ সংগ্রামের কাহিনী ইতিহাসের পাতায় চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অসংখ্য বীরের আত্মত্যাগে ভারতবর্ষ রাজনৈতিক স্বাধীনতা থেকে এগিয়ে গেল ঠিকই, কিন্তু আর্থসামাজিক স্বাধীনতা সাম্য তখনও ছিল দূরস্থ। জাতিভেদ ও অস্পৃশ্যতার অভিশাপ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছিল সমাজকে। নিম্নবর্ণের মানুষদের লোকালয় থেকে আলাদা হয়ে বসবাস করতে হতো। সাধারণের জন্য নির্দিষ্ট কূপ, জলাশয় প্রভৃতি ব্যবহারের অধিকার ছিল না তাদের। আম্বেদকর ছিলেন এই সম্প্রদায়ের মানুষ। শৈশব থেকে এই বৈষম্যের অপমানের শিকার ছিলেন তিনিও। পরবর্তী ক্ষেত্রে দলিতদের সামাজিক মর্যাদা, সম্মান ও অধিকার রক্ষার জন্য আন্দোলন শুরু করেন বাবা সাহেব আম্বেদকর। জনসাধারণ যাতে জলাশয় থেকে জল নিতে পারে সেই দাবিতে তার নেতৃত্বে শুরু হয় মহান সত্যাগ্রহ আন্দোলন। তিনি বলেন, দেশের উন্নতি না হওয়ার একটি বড় কারণ হলো দেশের মানুষের মধ্যে ঐক্যের অভাব। ভারত ও ভারতবর্ষের উন্নতি নিশ্চিত করতে হলে সমাজকে মূল তিনটি আদর্শে রূপ দিতে হবে: ব্যক্তি স্বাধীনতা, সাম্য ও মৈত্রী। স্বাধীন ভারতের খসড়া রচনার কমিটির সভাপতি ছিলেন তিনি। তাকে বলা হয় সংবিধানের জনক। অবশেষে এলো সেই মহাক্ষণ। ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া ভারতের স্বাধীনতা আইনের বলে 1947 সালের 15ই আগস্ট মধ্যরাতে স্বাধীনতা পেল ভারত। স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দেশবাসীর উদ্দেশ্যে তিনি বললেন, Long years ago, we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially. At the stroke of midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. উত্তোলিত হলো ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা। আত্মপ্রকাশ ঘটল সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্বাধীন ভারতবর্ষে। प्रारंभ है ये युद्ध का कि जल उठा जहां है, तुझ पे ये जिंदगी है वतन कुर्बान है। तेरे लिए मर जाऊंगा, तू आन बान शान है, समझ नहीं मजहब की पर तू ही गीता कुरान है। बांध कर चल दिए सर पर कफन आज हम, वंदे मातरम, वंदे मातरम।